মির্জা শান মুগ্ধ পর্ব ৩০ জান্নাতুল ফিরদৌস মিথিলা। সুযোগ পেয়ে আমাকে বেস্ট ডাকছিস বান্দির মেয়ে। এখন যদি আমি না আসতাম তখন তখন বোধহয় খুব ভালো হতো, তাই না? বাই দ্য ওয়ে, ইন দ্য হেল মনস্টার্স ওয়ে। নিজের দিকে তাকিয়েছিস একবার? ওদের একবেলার খাবার হওয়ার যোগ্যতাও তো তোর নেই। সারা শরীরে হাড্ডি ছাড়া মাংসের নেই এক ছটা। তোর মতো কালঘাসকে খেতে গেলে ওদেরই জাত যেত বান্দির মেয়ে। ফেলল মুখখানা আধার নেমে এলো সপ্তদর্শী। সরু নাকের পাটাটা বোধ হয় ফুলল খানিক। সুযোগ বুঝে তাকে চিকন বলে খোঁটা দেওয়া হচ্ছে। এ কি যেন তেন কথা? অভিমানিনী গাল ফোলালো বেশ। ডান হাতের তর্জনী উঁচিয়ে চোখের আট চশমাটা খানিক ঠেলে ঠুলে বসে রইল চুপচাপ। সম্মুখে দাঁড়িয়ে থাকা গম্ভীর যুবক দাঁত খিসল ফের। মসৃণ কপালে গোটা কতক বিরক্তের ভাঁজ টেনে দুহাতে কোমরের কাছে রেখে ঝাঁঝালো কণ্ঠে আওড়ালো, এখনও এভাবে সঙ্গের মতো বসে আছিস কেন বান্দির মেয়ে? মার খেয়ে শান্তি হয়নি নাকি আরও ২-৪টা খাওয়ার রুচি হচ্ছে? সপ্তদর্শী ঢোক গিলল সামান্য। হাত দুখানা নরম বাঁধনে খরগোশ ছানাকে চেপে রেখে ওঠার প্রয়াস চালালো কোনো রকম। তবে বালাই সার, সপ্তদর্শীর ডান পাটা কেমন হুট করে অবশ হয়ে গেছে মনে হচ্ছে। হয়তো এতক্ষণ ধরে বরফের পুরো আস্তরণে পা দাবিয়ে রাখায় এই হাল হয়েছে বেচারির। গায়ের জোরে দুপা ভর দিয়ে উঠে আচমকা টলতে লাগলো সপ্তদর্শীর দুর্বল কায়া। খানিকক্ষণ টলতে টলতে মেয়েটা কেমন তাল সামলাতে না পেরে আচমকা ঢুলে পড়ল মুগ্ধের গায়ে। এহেন আকস্মিক কাণ্ডে শটান হলেন বলিষ্ঠ পুরুষ। আগ বাড়িয়ে ধরলেও না মেয়েটিকে। সুদর্শন মুখায়বে ফোটালো এক রাশ তিতিবিরক্তের ছাপ। দাঁতে দাঁত চাপলেন পরক্ষণেই। মাথার তালুতে কেমন অদৃশ্য আগুন জ্বলছে তার। চোয়াল ফুটেছে শান্তভাবে। মেয়েটার কত বড় সাহস তার গায়ের ওপর ঢুলে পড়ে! সৌজন্যতা বোধহীন নির্দয় মানব সেকেন্ড পেরোতেই হুট করে মেয়েটাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল নিজ গা থেকে। এতক্ষণে তার অমন আতর্কিত কাণ্ডে ভরকায় মাহি। দুর্বল শরীরটা তৎক্ষণাৎ গিয়ে আছড়ে পড়ল বরফের কোণে। ভাগ্যিস গুড়ি গুড়ি বরফগুলো ছিল, নয়তো আজ নির্ঘাত মেয়েটার কোমর ভাঙত। ভরকালো মাহে কেমন হতবাক দৃষ্টি তুলে সামনে তাকায়। পরক্ষণেই সাপের ন্যায় ফসফস করতে থাকা মুগ্ধকে দেখে ফের হকচকায় বোকা মানবী। তৎক্ষণাৎ শুকনো ঢোকিলে নিজের নজর ঝুঁকালো আলগোছে। এদিকে মুগ্ধ এখনও তেড়েফুঁড়ে এগোলো। উন্মুক্ত কোমরটা সামান্য বাঁকিয়ে শক্ত হাতের হিংস্র থাবায় আচমকা চেপে ধরল মাহির নরম গ্রীবা। হাতের জোরে মেয়েটার নরম তুলতুলে মুখখানা হালকা উঁচিয়ে কেমন হুঙ্কার ছুড়ল যুবক। হাউ ডেয়ার ইউ টু টাচ উইদাউট মাই পারমিশন, জানোয়ার বাচ্চা! ঢুলে পড়ে হলে অন্য জায়গায় গিয়ে পড়বি। শুধু শুধু আমার গায়ের ওপর ঢুলে পড়ে আমায় নোংরা করলি কেন, ফাকিং গ্লুপায়া! ছলছল করে ওঠে মাহির হরিণী চোখ দুটো। গোলাপের পাপড়ির ন্যায় নরম অধর যুগল কেমন কাঁপছে তিরতির করে। ঠোঁটের ফাঁক গলিয়ে অস্পষ্ট স্বরে বেরিয়ে আসে চাপা কান্নার শব্দ। নির্দয় মানবের মন থোড়াই করল তাতে। সে কেমন বিরক্ত কপাল কুচকে ফের গর্জে উঠল, নেক্সট টাইম ভুলক্রমে আমার শরীরের সাথে টাচ করতে এলে একদম জান নিয়ে ফেলবো তোর, মাইন্ডেড! বলেই সপ্তদর্শী নরম জলখানা এক ঝটকায় ছাড়ল মানুষটার। শিরদাঁড়া সোজা করে দাঁতে দাঁত চেপে কিয়ৎক্ষণ মহা বিরক্তি নিয়ে তাকিয়ে রইল মেয়েটার পানে। মাহি নাক টানছে কেমন। বাঁ হাতের উল্টো পিঠ দিয়ে আলগোছে মুছে যাচ্ছে সিক্ত কপল। তার ছোট্ট কোলে গুটিয়ে বসে থাকা খরগোশ ছানা। বোবা প্রাণীটা কি বুঝছে কে জানে। কাঁদতে থাকা নিষ্পাপ সপ্তদর্শীর পানে তাকিয়ে আছে এক দৃষ্টে। মুগ্ধ বড্ড বিরক্ত। ধারালো প্লেটের ন্যায় তীক্ষ্ণ হয়েছে তার চোয়াল। সে কেমন গটগটিয়ে মাহিকে পাশ কাটিয়ে চলে গেল পেইন্ট হাউসের দিকে। পা দুটোর গতি অব্যাহত রেখে গলা উঁচিয়ে ব্যঙ্গাত্মক স্বরে মাহির উদ্দেশ্যে বলতে লাগলো, ওহে কথায় কথায় না কে কাঁদুনি? ওরা আর 2 মিনিটের মধ্যে ফিরে আসবে। তারপর না হয় ওদের পেটে গিয়ে কাঁদিস। বাই দ্য হেল ইন দ্য মনস্টার্স ওয়ে। আগে ভাগে বলে দিচ্ছি, তোর মাথাটা কিন্তু আমার প্রাডা খাবে, আর তোর পা দুটো স্যান্ডির হবে।
সাইকি খাবে হাত দুটো, বাকি তোর যা যা আছে সব না হয় ড্যানি আর হ্যালি খেয়ে নেবে। সো বসে থাক, খবরদার উঠিস না যেন। তোর তো আবার দয়ার শরীর, কারো কষ্ট দেখতে পারিস না। সো আমার ক্ষুধার্ত পেটেতে ক্ষুধাটাও না হয় আজ মিটিয়ে দে। চলে গেল মুগ্ধ কারুকার্যময় বিশাল আকার কাচের দরজাটা দিয়ে মাত্র ঢুকলো ভেতরে। এদিকে তার অমন দেহ কথায় দেহ ছেড়ে প্রাণ বেরিয়ে যাবার জোগাড় মাহির। মেয়েটা কেমন অস্থির হলো, তড়িঘড়ি করে বহু কষ্টে পা দুটো ভর দিয়ে উঠে দাঁড়ালো কোনো রকম। তবে কপাল দেখো, এখনও পা দুটো কেমন শক্ত হয়ে আছে তার। মাহি কপাল কুঁচকে পায়ের দিকে দৃষ্টি নিবদ্ধ করতেই দেখে পা দুটো কেমন নীলচে আকার ধারণ করেছে ক্রমশ। শত হলো নাতিশীতোষ্ণ দেশের মানুষ সে হুটহাট এহেন বরফ ঠান্ডায় থোড়াই মানতে পারবে। মাহি প্রয়াস চালালো হাঁটার, তবে অবশ পা দুটো তার এক পাও নড়ল না জায়গা থেকে। বেচারি অসহায়ের ন্যায় এদিক ওদিক তাকাচ্ছে। একটা মানুষ যদি পেত সাহায্যের জন্য। স্বচ্ছ ট্রান্সপারেন্টের কাচের দেয়ালের ওপাশে ঠায় দাঁড়িয়ে আছে মুগ্ধ। বাঁ হাত ঢিলে ঢালা ট্রাউজারের পকেটে লুকানো, ডান হাতের তর্জনী এবং মধ্যমার ফাঁকে গুজে রাখা জ্বলন্ত সিগার। গম্ভীর পুরুষ বারবার টান বসাচ্ছে সিগারে। বাদামি চোখ দুটো এক দৃষ্টিতে তাকিয়ে আছে বরফের জমিনে পা ডুবিয়ে দাঁড়িয়ে থাকা মাহির পানে। মেয়েটা নড়তে চাইছে, তবে পারছে না। অসহায়ের মতো তাকাচ্ছে এদিক ওদিক, ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে ভীষণ। তা দেখে এক চিলতে ক্রূর হাসি রেশ স্পষ্ট হয়ে গেল নির্দয় যুবকের পিয়ার্স করা ঠোঁটের কোণে। মুখ ভর্তি করে সিগারেট ধোঁয়া উড়াচ্ছে তিনি। মুহূর্তেই ঢোক গিলে সুশ্রী মুখায়বের চারপাশ। ঠোঁটের সনে দাঁত পিষে আওড়ালো। বান্দির মেয়ে কত বড় সাহস, আমার মুখের ওপর আমাকে বিশ্রী রাখে, বেয়াদবের বাচ্চা একটা। ভয়ার্ত মাহি ফের ব্যর্থ প্রয়াসে পা দুটো নাড়ালো খানিক, আর অমনি বেচারি পায়ের ওপর জোর দিতে না পেরে মুখ থুবড়ে পড়ে গেল বরফের কোলে। সঙ্গে সঙ্গে হাতের বাঁধন খসে পড়ে গেল খরগোশ ছানাটি। মাহি হকচকায়। নিজের যাচ্ছে তাই অবস্থা থাকা সত্ত্বেও মানবী এক হাতে ফের টেনে নেয় খরগোশটাকে। দুর্বল কায়া খানিকটা নাড়িয়ে চাড়িয়ে যেই না উঠতে যাবে, অমনি শুনতে পেল হিংস্র জন্তুর হিসেসানোর জোরালো শব্দ। তখনই থমকে গেল মাহি। মুহূর্তেই সর্বাঙ্গে ছুটে গেল ঘাম। ঘাটটা সামান্য নাড়ানোর সাহস অবধি পাচ্ছে না বেচারি। কাঁপছে তার ক্ষুদ্র দেহটা। অদূরে স্বচ্ছ কাজ করিয়ে বিরক্ত ভরা দৃষ্টিতে তাকিয়ে আছে মুগ্ধ। চোয়াল শক্ত করে হাতের মুঠোয় পিষে যাচ্ছে জ্বলন্ত সিগার। তার বিচক্ষণ মস্তিষ্ক একবার বলছে, থাক, মরুক ওই বান্দির মেয়ে, হু কেয়ার্স। অথচ বেইমান মনটা তার গাইছে উল্টো বাক্য। ঘুষ খাওয়া প্রতারকের ন্যায় মনিবের বিরুদ্ধে গিয়ে বলছে, না না, বেচারিকে বাঁচাতেই হবে। মন মস্তিষ্কর দোলাচলে বড্ড বিরক্ত হলো মাফিয়া মনস্টার। বাঁ হাতে খসখসে চামড়া দিয়ে ঘাড়টা অনবরত ডলতে ডলতে যুবক কেমন দাঁত খিচে ওঠালো। জানোয়ারের বাচ্চা, মরতে গিয়েও শান্তি দিচ্ছে না আমায়। কথাটা জিভ গলিয়ে বের হয়েছে সেখানে সেকেন্ড খানেক হবে হয়তো, আর অমনি যুবকের পায়ের গতি বেড়ে গেল ঝড়ের বেগে। সে কেমন গটগটিয়ে হাঁটা ধরলো গার্ডেনের দিকে। হিংস্র হায়ানা দুটো দাঁত বের করে হিসিসা নিয়ে লকলকে জিভটা বুঝি দু হাত বেরিয়ে গেছে মানুষ দেখে। ড্যানি না এগুলে হ্যালি এগোচ্ছে ধীর পায়ে। উবু হয়ে পড়ে থাকা মাহির কুচকে রেখেছে চোখ মুখ। সে স্পষ্ট টের পাচ্ছে জন্তু দুটো এগোচ্ছে তার পানে। হ্যালির ধারালো নখ যুক্ত পা দুটো কোনো রকম মেয়েটার গায়ে স্পর্শ করার আগে একটা শক্তপোক্ত পায়ে সে তক্ষুনি দূরে ছুঁড়ে ফেললো হায়নাকে। পরক্ষণেই নিজেও বাঘের মতো গর্জন তুলে বলল, বলেছি না ও আমার, তাহলে কোন দুঃসাহসে ওর দিকে এগুলি তোরা? আর একবার এই দুঃসাহস দেখাতে এলে একদম টুকরো টুকরো করে ফেলবো তোদের। হিংস্র হায়ানা দুটো তৎক্ষণাৎ পিছিয়ে গেল কয়েক কদম। মুগ্ধ এবার শক্ত চোখে ঘাড় বাঁকিয়ে তাকায় মাহির পানে। হঠাৎ অভিব্যক্তিতে সপ্তদর্শী ডান হাতের কোনোই চেপে জোর করে উঠিয়ে দাঁড় করালো কোনো রকম। অতঃপর চোখে মুখে বিশাল বিরক্তি নিয়ে ঝাঁচালি কণ্ঠে শুধালো, আমার মতো হ্যান্ডসামকে দেখলে বুঝি যখন তখন তোর পা খারাপ হয়ে যায় নাকি? আমার টোন্ড বডি দেখে মাথা গরম হয়ে যায় তোর কোনটা? কান দুটো গরম হয়ে গেল মাহির। এই যে এক্ষুনি বুঝি ধোয়া বেরোবে কানের ছিদ্র দিয়ে। লোকটা এসব কি যাতা বলছে? সে আবার
এমনটা কখন চাইলো? মাহি হতভম্বের ন্যায় চোখ তুলে তাকাতেই ঘটল আর এক কাণ্ড। এক অদ্ভুত অধিকার বোধে বাজ পাখির ন্যায় তীব্র ঝাপটায় হুট করে তাকে কাঁধে তুলে নিল মুগ্ধ। যুবকের প্রশস্তে কাঁধে চড়তেই হকচকিয়ে ওঠে মাহি। পা দুটো ছটফটিয়ে যাচ্ছে ভীষণ। ভরকালো কণ্ঠে বারংবার বলছে, ছাড়ো নামায়, নামান বলছি। দাঁত খিচে রুড়ো মানব পায়ের গতির সম্মুখে টেনে কঠিন গলায় হুঙ্কার ছুড়ল, বেশি নাটক করলে এক্ষুনি পাহাড় থেকে নিচে ছুঁড়ে ফেলবো বান্দির মেয়ে। মুহূর্তেই স্থির হয়ে গেল মাহি। পা দুটো শান্ত হলো কেমন। এক হাতে এখনও ধরে রেখেছে খরদোষ ছানার ঘাড়। এদিকে মুগ্ধ মহাশয় কেমন কঠিন মুখে এগোচ্ছেন। আগ বাড়িয়ে মেয়েটার গায়ে হাত না রেখে দু হাতে গুজে রেখেছে প্যান্টের পকেটে। লম্বা লম্বা কদমে বাড়ির ভেতর প্রবেশ করে পা ঘোরালো সিঁড়ির দিকে। যেতে যেতে একবার ফের তাদের দাঁত চেপে ঠেস মেরে আওড়ালো, যখন তখন আমার মতো হ্যান্ডসামের কোলে উঠতে লজ্জা করে না তোর বান্দির মেয়ে? এ নিয়ে দুবার রুচি কিংয়ের কাঁধে উঠলি। এ যে তোর 14 গোষ্ঠীর সৌভাগ্য। মুখ কুচকায় মাহি। বিরক্তিতে তিক্ত হয়ে তেতো কণ্ঠে বিড়বিড়ালো, এমন একটা বিষ্টের কাঁধে স্বেচ্ছায় উঠতে যাবে কোন পাগলে? আবার বলে 14 গোষ্ঠীর কপাল। আমার গোষ্ঠীর মানুষ থোড়াই পাগল। কপাল কুচকায় মুগ্ধ। পায়ের গতি অব্যাহত রেখে চোয়ালে বেশি টানটান করে পরক্ষণে দাঁত খিচে শুধালো, গালি দিচ্ছিস নাকি বান্দির মেয়ে? ভরকায় মাহি। তৎক্ষণাৎ চোরের মতো মুখ নামিয়ে আমতা আমতা করতে করতে বলে, কই না তো। পেটানোর হৃদয়ে শিথিল করলো মুগ্ধ। আচমকা শেষাত্মক ভঙ্গিতে ঠোঁট কামড়ে বাঁকা হাসলো কেন যেন। রুয়েস হয়ে তাচ্ছিল্যে কণ্ঠে বলল, তুই আর তোর বাপ যে আমার তারিফ করবি না তা আমি জানি, সাথে হলো রক্ত বলে কথা। এক হাতে স্লাইডিং কাজ সরিয়ে কক্ষে ঢুকলো মুগ্ধ। গম্ভীর মুখে ঝুলন্ত গোল বিছানার দিকে এগিয়ে এসে চট করে মেয়েটাকে কাঁধ থেকে ছুঁড়ে ফেললো নরম তুলতুলে বিছানায়। হুটহাট এহেন আকস্মিক কাণ্ডে হকচকালো সময় পায়নি মাহি। বেচারা খিচে রাখা চোখ দুটো কোনো মতে খুলতেই দেখলো সুদর্শন যুবক কেমন বাঁকায় সে ভ্রু উঁচে তাকিয়ে আছে তার দিকে। শুকনো ঢুক গিলল মাহি। তড়িঘড়ি করে বিছানা থেকে পিঠ উঠাতে চাইলেও বাদ সাধল মুগ্ধ। বাঁকা চোখে তাকিয়ে থেকে ঠোঁট কামড়ে ঝুঁকে আসতে লাগলো মাহির ছোট্ট বদনের উপর। মাহি ভরকায়। শুকনো ফাঁকা ঢোক গিলে সরে যাওয়ার প্রয়াস চালাতেই টের পেল তার পা দুটো আর নড়ছে না। নিজ অসহায়ত্বে মুছে পড়ল সপ্তদর্শী। ভয়ার্ত কণ্ঠে আমতা আমতা করে বলতে লাগলো, প্লিজ সরে যান। কে শোনে কার কথা? এই মুহূর্তে মুগ্ধ নামক সুদর্শন যুবক চোখে মুখে স্পষ্ট দুষ্টু ভাবসাব। সে কেমন এগোচ্ছেই তো এগোচ্ছেই। নিজের শক্তপোক্ত হাত দুটো বিছানায় দুপাশে ঠেকিয়ে মাহির উপর ঝুঁকে রইল কেমন। ঠোঁটের কোণে বাঁকা হাসির রেশ টেনে এনে হিসিয়ে বলল, তুই তো এখনও নড়তে পারছিস না বান্দির মেয়ে, তাহলে এই সুযোগটা হাতছাড়া করে লাভ কি বলতো? সো কাম, লেটস ডু সাম ওয়ার্কআউট। আকাশ ভেঙে পড়ল মাহির। বিস্ফোরিত দৃষ্টিতে তাকালো মুগ্ধের পানে। গলার স্বর নেই তার। নিঃশ্বাসটা বুঝি গলার কোথাও আটকে আছে ভীষণ। সপ্তদর্শী কাঁপা কাঁপা কণ্ঠে কেবল আওড়ালো, কিসের ওয়ার্কআউট? শেষাত্মক ভঙ্গিতে একটুখানি হাসলো মুগ্ধ। দাঁতের সাহায্যে ঠোঁটের কোণে কামড়ে ধরে ইশারায় ইঙ্গিত করলো মাহির নরম তুলতুলে অধৈর্য যুগল পানে। শান্ত অথচ নীরব কণ্ঠে প্রত্যুত্তর করলো, নো মোর ওয়ার্ডস, জাস্ট ফিল মাই টাচ, লেট মি শো ইউ ডু দিস। কথাটাই কী ছিল কে জানে? এক মুহূর্তের জন্য বুকে কাঁপন ধরে গেল মাহির। সর্বাঙ্গ বইতে লাগলো মৃদু ঝঙ্কার। কপাল শুকিয়ে কাঠ হয়ে গেছে কেমন। চোখ দুটো নিষ্পলক ভঙ্গিতে তাকিয়ে আছে এখনো। এদিকে মুগ্ধ মহাশয় কী হলো কে জানে আজ। চিরচেনা নিজের খোলস ছেড়ে বেরোতে কী বিশাল পায় তারা যুবকের। পা হাতে কোনোর ওপর সম্পূর্ণ ভর দিয়ে মুখ নামিয়ে আনলো মাহিরা একদম মুখোমুখি। মাহি তৎক্ষণাৎ চোখ মুখ খিঁচল। তা দেখে ফের পাকা হাসলো মুগ্ধ। ডান হাতের শক্তপোক্ত আঙুলগুলো আলতো করে ছোঁয়ালো মাহির বাঁ হাতের নরম ত্বকে। এহেন স্পর্শ কেঁপে উঠল মাহি। এক অজানা ভয়ে পরক্ষণে কেঁদে উঠল হাউমাউ করে। কাঁদতে কাঁদতে হেঁচকে তুলে অনুনয়ে জুড়ে বলে উঠল,
প্লিজ এমনটা করবেন না, আমি মরে যাব। ক্রুর হাসির ছাপ দেখা গেল নির্দয় মানবের ঠোঁটের কোণে। এক মুহূর্ত যেতে না যেতেই সে চট করে আঁকড়ে ধরল মাহির নরম গ্রীবা। কথা থামালো মাহির, তবে গোংরানি বেড়েছে মেয়ের। সেদিকে বিন্দুমাত্র উদ্বেগ না দেখিয়ে মুখ এগিয়ে আনলো মুগ্ধ। মাহির তুলতুলে ঠোঁটের দিকে এগোতে এগোতে হিসিয়ে বলল, মারতেই তো চাচ্ছি বান্দির মেয়ে। কান্নার বেগ বাড়ল মাহির, চোখের কার্নিশ বেয়ে অবলীলায় গড়িয়ে পড়ছে নোনাজল। মুগ্ধ নির্লিপ্ত ভঙ্গিতে এগোচ্ছে মাহির নরম গালের দিকে। সেথায় আলতো করে নাক ঘষতেই চিরবিরিয়ে উঠল মাহি। গোংরানির শব্দ বেশ বাড়িয়ে নড়ে চড়ে উঠে বেচারি। মুগ্ধ অত তাড়াতাড়ি থামল না। মেয়েটার বা গালে কয়েকবার নাক ঘষে দিয়ে অবশেষে থামল সে। ধীরে সুস্থে মুখ এগিয়ে আনলো মাহির নরম তুলতুলে মুখ পানে। এতক্ষণে এক অদ্ভুত শান্ত কণ্ঠে ডাকল সে, চাশমিশ। এক লহমায় জগৎ থমকালো সপ্তদর্শীর। বেয়াদব চোখ দুটো আচমকা নিজেদের পর্দা সরিয়ে তাকালো সুদর্শন যুবকের মুখ পানে। মুগ্ধ কেমন নির্লিপ্ত চোখে চেয়ে আছে। তার মুখপানা মাহির বড্ড নিকটে। মাহির নির্লজ্জ চোখ দুটো আজ আবারও দিন দুনিয়া ভুলে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো নির্দয় সম্মুখের মানবকে। লোকটার সিকি ফর্সা বড়সড় সুদর্শন মুখটার প্রতিটা নকশা যেন কোনো খুমতির কারিগরি নেই। ঘন কালো হৃদয়ের হালকা কুচকে আছে ডান ভ্রুয়ের, ঝুলছে পার্টিনাম রিং। নাক কি সুন্দর তীরের ফলার মতো খাড়া। ধারালো চোয়ালে খোঁচা খোঁচা দাড়ির উপস্থিতি। ঠোঁট দুটো তাকে পুড়ে বাদামি রঙে সেজেছে। নিচের ঠোঁটের বাম পাশটাও পিয়ার্সিং করা। আশ্চর্য হলেও সত্যি যুবকের ঠোঁট দুটো মারাত্মক আকর্ষণীয় ঠেকছে সপ্তদর্শীর কাছে। তার পুরো মুখ জুড়ে সে কি মুগ্ধতা! যুবক বেশ টের পেল মেয়েটার মনোভাব। আচমকা ঠোঁট কামড়ে সপ্তদর্শীর কাদো কাদো মুখ পানে তাচ্ছিল্যে ভরা দৃষ্টিতে তাকিয়ে থাকে। দাঁত খিচে আওড়ালো, এতক্ষণ চোখ দিয়ে বন্যা ভাসিয়ে দিচ্ছিলি, অথচ এখন কেমন নির্লজ্জ মেয়ে ছেলেদের মতো চোখ দিয়ে গিলে খাচ্ছিস আমায়। ছ্যা ছ্যা, বান্দির মেয়ে। ঘোর ভাঙল মাহির। তৎক্ষণাৎ নিজের মুগ্ধ দৃষ্টি যুগল লুকাতে ব্যস্ত হলো মেয়েটা। এদিকে মুগ্ধ মহাশয় ততক্ষণে মাহির ওপর থেকে উঠে দাঁড়িয়েছে। মুখ থেকে এতক্ষণে নির্লিপ্ত ভাবছাপ এক ঝটকায় সরিয়ে সেথায় টেনেছে বজ্র কঠিন মুখশ্রীর ছাপ। অতঃপর দৃষ্টিতে এক রাশ বিরক্ত লেপটে দুহাতে পকেটে গুজে গটগুটিয়ে দরজার দিকে এগুলো মানুষটার। গমগমে গলায় কেবল আউড়ে গেল, চল ওঠ বান্দির মেয়ে, শরীর গরম হয়ে গেছে তোর, পা নড়ছে কিনা দেখ। কথাটা কোনো ঘরে পৌঁছানো মাত্রই ফেলিয়ে তাকায় মাহি। ছোট্ট মস্তিষ্ক মানুষটার অমন কথার ঝাঁজ ধরতে পারেনি তৎক্ষণাৎ। মানুষটার কক্ষ ছেড়ে বেরিয়ে যেতে হতবিহ্বলতার ন্যায় বিছানা থেকে ওঠার প্রয়াস চালায় সপ্তদর্শী। আনমনে পা নাড়াতে গিয়ে টের পেল পা নড়ছে। পায়ে অমন হুট করে সচলতা দেখে ভারী অবাক হলো সে। পা দুটো ততক্ষণে অবশ ছিল, তাহলে হুট করে পায়ে সচলতা ফিরল কী করে? সপ্তদর্শী মজজ খাটায় এ পর্যায়ে। ভ্রু গুটিয়ে কিছু একটা ভাবতেই মনে পড়ে গেল, কানে বাজল মানুষটার বলা কথাটা, শরীর গরম হয়ে গেছে তোর। এতক্ষণে কথাটার ভাবার্থ বুঝতে পেরে লজ্জায় রাঙা হলো সপ্তদর্শী ফেলল মুখখানা। গাল দুটোর রং ধরেছে পাকা টমেটোর ন্যায়। কান দুটো হুট করে অত গরম হয়ে উঠল কেন কে জানে। সপ্তদর্শীর লজ্জায় গাল ফুলিয়ে বসে রইল বিছানায়। নিজ কৃতকর্মের বড্ড ঘৃণা লাগছে তার। শেষমেশ কিনা ওই বিষটাকে অমন খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল সে। মাহি নিজ ভাবনায় দাঁতে দাঁত চাপল। কিয়ৎক্ষণ ঠায় বসে থাকতে পায়ে স্পর্শ পেল নরম কিছুর। মাহি হকচকায়, তৎক্ষণাৎ ঘাড় নুইয়ে তাকায়। অমনি দেখে তার পশমি খরগোশটা কেমন কুটকুট করছে তার পা ধরে। মুহূর্তেই মুখায়বের খানিক হাসির রেশ দেখা গেল মাহির। সে সামান্য ঝুঁকে এসে দুহাত তুলে নিল খরগোশটাকে। অদূরে কায়দায় খরগোশের নাকের সাথে নিজের নাক চুইয়ে মোটা কণ্ঠে বলল, তোমার আর আমার বড্ড মিল আছে জানো। তুমিও অসহায়, আমিও অসহায়। তোমার ওপর কেমন একদল হায়না এসে আক্রমণ চালিয়েছিল, আমার উপরেও যখন তখন আক্রমণ চালায় হায়নার মতো হিংস্র একজন। তবে পার্থক্য হচ্ছে তোমাকে বাঁচতে আমি ছিলাম, কিন্তু আমাকে বাঁচাতে কেউ আসেনি। কেউ বলতে কেউ না, না পরিবার না পরিজন। অবশ্য কেউ এলে থোড়াই আমায় বাঁচাতে পারবে এ নরক থেকে, যে নরকের মালিক স্বয়ং সেই মাফিয়া বিস্ট। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার জোগাড়। দুপুরের পর থেকে ঘন তুষারপাত হচ্ছে
সেন্ট পিটারবার্গের আকাশে। পেইন্ট হাউজের দ্য ক্রিমসন চেম্বার বিশালাকার কক্ষটির চারপাশে সারিবদ্ধভাবে মাথা নুয়ে দাঁড়িয়ে আছে সশস্ত্র গার্ডস। কক্ষের একদম মাঝখানে দুহাটু গেড়ে বসিয়ে রেখেছে এক বন্দিকে। বন্দির মুখমণ্ডল ঢেকে রাখা কালো কাপড়ে, দুহাতে পিছমোড়া করে বাঁধা। বন্দির সারা শরীর কাঁপছে অনবরত, গলার স্বর হয়েছে মোটা। বেচারা হুমকি তুলতে তুলতে আওড়াচ্ছে, আমি সত্যি কিছু বলিনি, আমাকে টাকা দেওয়া হয়েছিল। অদূরের সম্মুখে থাকা সিংহাসনের ন্যায় চেয়ারে পায়ের ওপর পা তুলে বসে আছে মাফিয়া মানুষটার। গায়ে তার চিরচেনা কালো রঙা ওভারকোট, মাথায় বড়সড় গোল টুপি। সুদর্শন মুখখানা লুকিয়ে আছে টুপির ছত্রছায়ায়। ঠোঁটের কোণে গুজে রাখা জ্বলন্ত সিগার। মাঝে মধ্যে টান টুন বসাচ্ছে যুবক। আসনের একদম পাশ ঘেঁষে দাঁড়িয়ে আছে এডউইন। সবার মতো তার কথা অবশ্য নিয়ে রাখা নয়। সে দুহাতে কোমরের পিঠে বেঁধে আরামে দাঁড়িয়ে আছে, মুখটা বড় গম্ভীর তার। এদিকে রুয়ে শুয়ে ঠোঁটের ফাঁক থেকে সিগারেটটা সরিয়ে আনলেন মনস্টার। অতঃপর গম্ভীর অথচ রূঢ় কণ্ঠে শুধালো, ট্রাক এনেছিলি কার কথায়? কাঁপছে বন্দি ট্রাক ড্রাইভার। ভয়ার্ত ঢোক গিলে কাঁদতে কাঁদতে বলে ওঠে, সত্যি বলছি মনস্টার, আমি দেখিনি সেকে। পুরোটা সময় তার মুখে একটা ভুতুড়ে মাস্ক ছিল। আমায় সে 25,000 রুবল দিয়েছিল, তাই আমি লোভে পড়ে। বাকিটা বলার সাহস হলো না ড্রাইভার বেচারার। তার আগে গলা ফুঁড়ে বেরিয়ে এলো কান্নার প্রবল বেগ। বেচারা মনোকষ্টে হেঁচকি তুলে কাঁদছে কেমন। পরক্ষণেই খানিকক্ষণ বাদে হুট করে কেউ একজন এসে আচমকা তার মুখমণ্ডল থেকে কালো কাপড়টা সরিয়ে দিল একটানে। ড্রাইভার ভরকায়, হকচকিয়ে এসে মুখে তাকাতেই দৃশ্যমান হলো কালো রঙা ওভারকোট পড়ুয়া পাহাড়ের ন্যায় এক সুবিষ্ঠ বলিষ্ঠ দেহ পুরুষ। ড্রাইভারের নিঃশ্বাস আটকে গেল তৎক্ষণাৎ। বেচারা ফ্যালফ্যাল করে সম্মুখে তাকিয়ে থাকতেই হুট করে এক ধারালো কিছু এসে খচ করে ঢুকে গেল তার হৃৎপিণ্ড বরাবর। এহেন ঘটনার আকস্মিকতায় হকচকিয়ে এলো সময় অবধি পায়নি বেচারা। এক অদ্ভুত চিনচিনে ব্যথায় রয়ে শুয়ে ঘাম নাড়িয়ে তাকালেন নিজ বুকে। অমনি দেখলেন ব্লেডের ন্যায় ধারালো এক ছুরি ক্রমশ ঢুকছে তার হৃৎপিণ্ডে। সম্মুখে বলিষ্ঠ পুরুষ একটু একটু করে ঠেলে দিচ্ছে তা। ড্রাইভারের মুখবর্তী খানিক স্থবির রইলেন। পরক্ষণেই মারাত্মক যন্ত্রণায় এক বিকট চিৎকারে ফেটে পড়লেন তিনি। মাথাটা দুধারে ক্রমান্বয়ে নাড়িয়ে বুলিয়ে উঠালেন, মরে যাচ্ছি, দয়া করুন মনস্টার। টুপির ছত্রছায়ায় লুকিয়ে থাকা মুখখানা কেমন অভিব্যক্তি ফুটেছে কে জানে, তবে পিয়ার্সিং করা ঠোঁট যুগল ক্রূর হাসি ফুটেছে তাই স্পষ্ট। সে তৎক্ষণাৎ এক ঝটকায় ড্রাইভারের বুক থেকে ছুরিটা বের করে এনে খচ করে ঢুকিয়ে দিল পেট পুরোটা। সঙ্গে সঙ্গে লহুতে ভিজে গেল বেচারা ড্রাইভারের দেহ। শরীরটা বজ্র ক্লান্তি আর দুর্বলতায় মুচড়ে যাচ্ছে কেমন। এদিকে ক্ষিপ্ত মনস্টার ড্রাইভারের অমন যন্ত্রণায় ক্রূর হেসে কটমট করতে করতে আহড়ালো, আমার কাছে ভুলের শাস্তি একমাত্র মৃত্যু বাস্টার্ড। সো ভুল যেহেতু একবার করেছিস, শাস্তি তো পেতেই হবে। বাই দ্য ওয়ে, ইন দ্য মনস্টার্স ওয়ে, হ্যাপি জার্নি। এই নৃশংসতায় কাঁদছে সবাই, মাথা নুয়ে রাখা সত্ত্বেও ভয়ে কাঠ সকলে। এদিকে এডউইন কেমন নির্লিপ্ত চোখে চেয়ে আছে দেখো। যুবকের চোখে মুখে নেই কোনো উদ্বেগ, যেন এইসব ঘটনা তার বহু দেখা। প্রায় মিনিট 5 ধরে এলোপাথারি ছুরি আঘাত করে লোকটার মৃত্যু নিশ্চিত করা মাত্রই থামলেন মনস্টার। তার শক্তপোক্ত হাত দুটো লহুতে কেমন মাখামাখি অবস্থা। সে সময় নিয়ে শটান হয়ে দাঁড়ালো। শরীর ঘুরিয়ে কয়েক কদম পিছিয়ে আসতেই দুজন গার্ড কেমন হন্তদন্ত পায়ে ছুটে এলেন তার নিকট। দুজনেই একসাথে হাঁটু কেটে বসলেন মেঝেতে, মাথা নুয়ে নিজেদের হাত দুটো উঠিয়ে ধরলেন মনস্টারের নিকট। একজনের হাতে বিশাল এক ট্রে, সেথায় গামলা ভর্তি উষ্ণ পানি আর হ্যান্ড ওয়াশ। আরেকজনের হাতে মোটা তোয়ালে। মনস্টার কঠিন মুখে হাতের রক্তাক্ত ছুরিটা আলগোছে রাখলো ট্রের ওপর। পরক্ষণে নিজ হাত দুটো গামলা ভর্তি আর্দ্র পানিতে চুবিয়ে ঘষে ঘষে ধুতে লাগলেন কেমন। কাজ অব্যাহত রেখে গুরুগম্ভীর কণ্ঠে এডউইনকে জিজ্ঞাসা করলেন, ডিল কয়টায়? শটান হলেন এডউইন। তৎক্ষণাৎ কণ্ঠে বিনীত ভাব ঠেলে বললেন, 8টায় মনস্টার। শুনল মনস্টার।
মুখায়ব বিন্দুমাত্র পরিবর্তন না এনে আলতো করে মোটা তোয়ালে দিয়ে হাত দুটো মুছে নিল কেমন কোনো রকম। অতঃপর নীরব ভূমিকা পালন করে সেখান থেকে সরে এসে কদম বাড়ালো কক্ষের দরজার দিকে। গমগমে গলায় এডুইনকে আদেশ ছুড়ল, চল। হুকুম তালিম করলো এডুইন। তৎক্ষণাৎ হন্তদন্ত পায়ে ছুটল, হাঁটা ধরলো মনস্তারের পিছু পিছু। কঠিন চোয়ালে এগোচ্ছে মুগ্ধ, কানে এয়ারপোর্ট গুজে রেখে কথা বলছে কারোর সাথে। ওপাশ থেকে যাই বলছে তার প্রত্যুত্তর তার কেবল হুঁ নামক ছোট্ট উত্তর। পেছনে সাগরেদ এডুইন এগোচ্ছে একই সাথে। প্রশস্ত করিডোর দিয়ে ধূপধাপ পা ফেলে হাঁটছে দুজন। কিছুটা পথ এগোতেই হুট করে গরম হলেন মনস্টার। লাইনে থাকা উপাসের ব্যক্তিকে কেমন হুঙ্কার ছুড়ে বলে উঠল, আটকে রাখ ওই বাস্টার্ডকে। টেল মি হিজ দ্যাট ইজ অন দ্য ওয়ে। এহেন ধমকে হকচকায় এডুইন। মনস্টার আবার কার ওপর গরম হলো কে জানে। বেচারা কাঁচামুচু ভাব নিয়ে কয়েক কদম দূরত্ব বজায় রেখে এগোচ্ছে। এবার পাচ্ছে না আবার মনস্টার আবার রাগের চোটে তাকেই শ্যুট করে দেয় বসে। মনস্টার মহাশয় দাঁত কিরমির করতে করতে মাহির ঘরের পাশ দিয়েই কাটিয়ে যাচ্ছিলেন। তবে মেয়েটার ঘর থেকে ভেসে আসা এক অদ্ভুত মোহনীয় কণ্ঠে হুট করে থামল তার পথচুগল। আমায় ছেড়ে কোথায় যাবে তুমি, থমকায় নির্তপ মানব। মুখমণ্ডল থেকে এতক্ষণে কণ্ঠের ভাবটা কেমন তড়িৎ বেগে ছুট চালালো কোথাও। সে নীরবে দুকদম পিছিয়ে এসে দাঁড়ালো মেয়েটার কক্ষের দরজায়। স্লাইডিং দরজাটা একটুখানি ফাঁক হয়ে আছে, তা দিয়েই বোধে শোনাচ্ছে এমন মোহনীয় কণ্ঠ। মুগ্ধ কেমন ঠায় দাঁড়িয়ে রইল দরজার কাছে, কান খাড়া করে শুনতে লাগলো অমন সুরেলা কণ্ঠ। এদিকে মাহি কেমন খিলখিলিয়ে হাসছে তার খরগোশকে কোলে নিয়ে। পশমি আদুরে ছানায় গায়ে খানিকটা হাত বুলিয়ে ফের বলে ওঠে, আমায় ছেড়ে কোথায় যাবে তুমি, বলবে কে আর মন করে ভালোবাসি। যাই হোক, গলা বসে গেছে, ঠান্ডা লেগেছে, এই জন্যে আমি গানটা গাইতে পারছি না। বুক কাঁপছে দুরু দুরু। এই প্রথম নির্দয় মানুষটার বুকের খাঁচায় লুকায়িত অঙ্গটা বুঝিয়ে নৃত্য তুলছে ব্যস্ত হলো। তার কান দুটো মিলছে অদ্ভুত শান্তি। সর্বঙ্গ জুড়ে অসরতা ছেয়ে আছে ব্যস্ত যুবকের। গুরুগম্ভীর মুখপানা দেখান মিলেছে মুগ্ধতার রেশ। মনস্টারের গোটানো ললাটখানা শিথিল হচ্ছে ক্রমশ। দরজার এতক্ষণে বাইরে এতক্ষণ যাবৎ চুপচাপ দাঁড়িয়ে থাকা রুড়ো মানব এবার খানিকটা আঙুল ঢোকালো দরজার ফাঁকে। পরক্ষণে নিঃশব্দে দরজাটা সামান্য খুলে যেতেই দরজার পাশে কোনো ঠেকিয়ে দাঁড়ালেন কেমন। সরু চোখে ঘরের দিকে তাকালেন পরক্ষণে। মোমবাতির নরম আলোয় কি নৈসর্গিক আবহে মধ্যে আছে কক্ষ। অদূরের স্বচ্ছ কাচের মেঝেতে হাঁটু গেড়ে বসে আছে সপ্তদর্শী। দুহাতে তুলে রেখেছে তার আদুরে সখাকে। খিলখিলিয়ে হাসছে সে। পশমি সখায় গায়ের খানিকটা নাক বুলিয়ে ফের সুর তুলল কোকিলা কণ্ঠে, আমি ছেড়ে কোথায় যাবে তুমি, বলবে কি আর এমন করে ভালোবাসি। নির্দয় মানবের বুকটা হঠাৎ মুচড়ে উঠল কেমন। সে তৎক্ষণাৎ মেজাজ খিচে চেপে ধরে নিজের বুকের বাপাস। এই বেয়াদব অঙ্গটা আজ এমন জ্বালাচ্ছে কেন তাকে। তার অনুমতি ছাড়া কেমন হুটহাট মোচড়াচ্ছে দেখো। তার শান্তিতে থাকলে সে এক্ষুনি বেয়াদব অঙ্গটাকে শরীর থেকে আলাদা করে ফেলতো, তবে তা থোড়াই হয়। ওদিকে কানে গুজে রাখা এয়ারপোর্ট অনবরত ডাকছে কেউ। এহেন কাণ্ডে মানুষটাই বুঝি বড্ড বিরক্ত হলেন। নিজ মনোযোগের ব্যাঘাত ঘটায় সে কেমন দাঁত খিচে চাপা সরে দিল এক ধমক, শাট আপ ইউ বাস্টার্ড বলে এখান থেকে এয়ারপোর্টটা একটানে খুলে দিয়ে অদূরে ছুড়ে ফেলল মনস্টার। দৃষ্টি তার ঠায় মেয়েটাতে নিবদ্ধ। পিছনে দাঁড়িয়ে থাকা এডুইন বেচারা ভয়ে ভয়ে ঢুক গেল কেমন। এবার উত্তত হয়েছিল মনস্টারকে ডাকতে। পরে মনস্টারের এহেন ধমকে গলার কাছে স্বর এসেই থমকে গেল তার। সে এবার কবজি উল্টে ঘড়ি দেখল। খুব বেশি নেই তো। ঘড়ির কাঁটা স্পষ্ট জানান দিচ্ছে 7:20 বেজে গেছে। এ মুহূর্তে গন্তব্যস্থলের উদ্দেশ্যে না বেরোলে সময় মতো পৌঁছানো দুষ্কর। এডুইন ফাঁপা ঢোক গিলল। সামান্য সময় নিয়ে চাপা ছড়ে থেমে থেমে বলল, মনস্তার
উই আর মিটিং লেট। কথাটা আদৌ শুনলেন মনস্টার? তার মুখায়ব দেখে তা বোঝার জন্যেই এডউইন খানিক দোটানায় পড়লেন। সামান্য গলা উঁচিয়ে দিয়ে ফের ডাকলো মনস্টার। মনস্টার ডিল ফাইনাল করতে কথাটা কেবল জিভ ঘষেছে আর অমনি সম্মুখে থেকে ভেসে এলো মনস্টারের গলা কণ্ঠধ্বনি, ক্যান্সেল ইট। ফরকায় এডউইন তড়িৎ বিস্ফোরিত দৃষ্টিতে তাকায় সম্মুখে। ছেলেটার চোখ মুখে শ্রীকে অহতবাগতা ভাবখানা ধরেছে এমন, এই বুঝি আকাশ ভেঙে টপকালো সে। নিজ কানকে বিশ্বাস করলেন না এডউইন। অবশেষে তড়িঘড়ি করে বা হাতে তর্জনী টোকালো কানের সরু ছিদ্রে। সেথায় আঙুলখানা খানিকটা নাড়িয়ে চাড়িয়ে চোখ মুখ খিচে ফের মিনমিনে আড়ালো। কি? এবার তার প্রত্যুত্তর করেনি মনস্টার। নিখাত চোখ এক দৃষ্টিতে তাকিয়ে আছে মেয়েটার পানে। তার এহেন দিন দুনিয়ার খেয়াল আছে, থোড়াই আছে। মনস্টারের এহেন ভাবসাব দেখে মুখায়বের অস্বস্তির ছাপ ফোটালো এডউইন। খানিকক্ষণ দোনামোনা করে নত মস্তকে ফের জানালো, বাট মনস্টার, এই ডিল ইজ অ্যাবাউট $5,000 মিলিয়ন। কথাটা শেষ হতে না হতেই সম্মুখে থেকে ধেয়ে এলো এক হিংস্র থাবা, যার আক্রমণ গিয়ে পড়ল এডউইনের কুণ্ঠায়। বেচারা এডউইন হকচকিয়েছে বেশ। নজর ঝুঁকিয়ে রাখতেই কোনো ঘরে পৌঁছলো মনস্তারের দাঁত কিরমির কণ্ঠ, আই সে জাস্ট বাজ অফ দ্য ফাকিং টিল, আই অ্যাম বিজি নাও। এক ঝটকায় এডউইনের কণ্ঠ ছাড়ল মুগ্ধ। ফের মনোযোগ নিবেদন করলো মেয়েটাতে। ভেতরে মাহি গান গাইছে। কি মোহনীয় তার কণ্ঠ! সে কণ্ঠ চোখ মুখ বুজে শুনছে মুগ্ধ। যুবকের মুখায়বে সে কি প্রশান্তির ছাপ। ঠোঁটের ফাঁক গলিয়ে অস্পষ্টে বিড়বিড়ে আওড়াচ্ছে, এই কণ্ঠ খুব চেনা, ঠিক শ্যামবতী দেবীর মতো। মুগ্ধ আজ নিজ মুগ্ধতায় ডুবে আছে। মাহির সুরেলা কণ্ঠে সে খুঁজে পেয়েছে বহু পরিচিত মানুষটাকে। যুবক এক রাস মুগ্ধতা নিয়ে ঘরে প্রবেশ করতে উদ্যত হতেই মাহির হাসিমাখা কণ্ঠ শুনল মেয়েটা তার খরগোশকে বলছে, আজ থেকে তুমি আমার কিউটি। বলো, তোমার নাম কি কিউটি? আর তোমার নাম? আমার নাম মাহিরা এহসান। মাহিরা এহসান নামটুকু শুনতেই যুবকের এতক্ষণের মুগ্ধতার ডোর হুট করে ছিঁড়ে গেল কেমন। মনস্পটে আচানক ভেসে উঠল অতীতের তিক্ত স্মৃতি। সেই নববধূবেশী শবদেহ, আলতারাঙা পদযুগল। তৎক্ষণাৎ শরীর ঝাঁকিয়ে উঠে মুগ্ধের। পা দুটো সরে এলো আগের জায়গায়। মসৃণ ললাটের রগ দুটো ফুটে উঠল আচমকা। চোয়ালের বেশি টান করলো কেমন। চোখ দুটো হঠাৎ জ্বলে উঠল আগুন। দাঁত কপাটির কটমটে বাড়ল ক্রমশ। চোখ দুটে ছেয়ে গেল মেয়েটার প্রতি থাকা একরাশ ঘৃণা। সে নীরবে কদম পেছালো, প্রশস্ত করিডর দিয়ে ঠুপঠাপ পা ফেলে চিবিয়ে আড়ালো। মাহিরা এহসান, দ্য ডটার অফ দ্যাট ফাকিং রেপিস্ট অ্যান্ড মার্ডারার। চলবে। আমি ভীষণ অসুস্থ, ঠান্ডায় গলা ভেঙে গেছে, এজন্যে হয়তো ভয়েস দিতে গিয়ে আমার মাঝে মাঝে গলাটা বসে যাওয়ার কারণে খুব সমস্যা হয়েছে। প্লিজ আপনারা আমার ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।